যার এনকাউন্টার করা হয়েছে তিনি কিন্তু সাক্ষী হিসাবে ছিলেন। যার এনকাউন্টার হয়েছে সে এমন কিছু তথ্য জানতো যেটা কিনা অনেকের নাম উঠে আসতো বা এই ঘটনা হয়তো আরো বড় কিছু রিভিল করতো। তার সাক্ষী, তার যে বক্তব্য, উইটনেসের যে বক্তব্যগুলো হতো সেগুলো এই যে ধর্ষণের যে মামলা, সেখানে কিন্তু বিচার পাওয়ার জন্য রেলিভেন্ট হতে পারতো, কিন্তু সেটা কিন্তু এই এনকাউন্টারের ফলে কিন্তু আর পাওয়া যাবে না। কে কোন আইডিওলজিতে বিশ্বাস করবে, কে কোন আইডিওলজি মানবে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। সেখানে কেউ যদি আরএসএস পছন্দ করে সে করবে, কেউ যদি অন্য কোনো সংঘ পছন্দ করে বা কোনো সংঘই পছন্দ না করে সেটা তার বিষয়। সেখানে কারোর ওপর চাপিয়ে দেওয়া যায় না। ভারতবর্ষের সংবিধান কিন্তু সে কথাই বলে। বারুইপুরের যে ঘটনা ঘটেছে সেই জায়গায় দেখা গেল শুভেন্দু অধিকারীর পুলিশ একজনকে অর্থাৎ প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে দিয়েছে। আইনে কি এরকমভাবে কোনো নিয়ম আছে যেভাবে এনকাউন্টার করা যায়? দেখুন, কার পুলিশ নয়, রাজ্য সরকারের যে পুলিশ তারাই করেছে। এখন বক্তব্য হচ্ছে কার নির্দেশে করেছে সেটা নিশ্চিতভাবে দেখা প্রয়োজন। এবং আপনি ভালো করে জানেন যে এনকাউন্টার কোনোভাবে একদম এক্সট্রিম সিচুয়েশনে করা যায়। সেখানে ধরুন যার এনকাউন্টার করা হয়েছে তিনি কিন্তু সাক্ষী হিসাবে ছিলেন এবং তার সাক্ষী, তার যে বক্তব্য, তার যে উইটনেসের যে বক্তব্যগুলো হতো সেগুলো কিন্তু এই যে কেস, এই যে মামলা, এই যে ধর্ষণের যে মামলা, সেখানে কিন্তু বিচার পাওয়ার জন্য রেলিভেন্ট হতে পারতো, কিন্তু সেটা কিন্তু এই এনকাউন্টারের ফলে কিন্তু আর পাওয়া যাবে না। খুব স্বাভাবিকভাবেই এই যে এনকাউন্টার প্রসেস, ধরুন আমি যে গল্পটা দেওয়া হয়েছে যে পুলিশের অস্ত্র ছিনতাই করে সেখানে পালানোর চেষ্টা করেছে, যদি সেটাই আমরা ধরে নিই তাহলে বিলো বেল্ট সেখানে গুলি চালানো যেত, সেখানে অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু সেটা করা হয়নি। কি অ্যাকচুয়ালি কি উদ্দেশ্যে করা হয়েছে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। তার প্রপার ইনভেস্টিগেশন প্রয়োজন, কারণ হতে পারে যে যার এনকাউন্টার হয়েছে সে এমন কিছু তথ্য জানতো যেটা কিনা অনেকের নাম উঠে আসতো বা এই ঘটনা হয়তো আরও বড় কিছু রিভিল করতো, কিন্তু সেইটা কিন্তু আর হবে না, কারণ সেই লোকটি কিন্তু বর্তমানে নেই। দেখুন, কাউকে এইভাবে এনকাউন্টার করা কিন্তু একদমই সঠিক নয়। আইন আছে কি করতে, তাহলে আইন আছে, আদালত আছে, সেই আইনি যে পদ্ধতি যে বলা আছে যে ক্রিমিনাল ম্যানুয়ালে বা ক্রিমিনাল বইয়ে যেগুলো বলা আছে সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু একটি মামলার বিচার হয় এবং তার পরবর্তীতেই কিন্তু সেই মামলায় কি শাস্তি হবে বা সেই মামলার সব দিকটা বিচার করে তারপরেই কিন্তু বিচার সম্পন্ন হয় এবং শাস্তি প্রদান হয়। সেখানে যদি দেখা যেত যে এই ব্যক্তিটি দোষী, তাহলে তার মৃত্যুদণ্ড হতো বা অন্য কোনো শাস্তি হতো, কিন্তু এইভাবে পুলিশের হাতে এইভাবে কিন্তু মৃত্যু কখনোই কাম্য নয়। এবং মনে রাখবেন, এটা সিনেমা নয়, এটা বাস্তব জগৎ। যার প্রাণটা চলে গেল সেই প্রাণটা কিন্তু আর ফেরত আসবে না। যদি পরবর্তীতে দেখা যায় যে মারা গেল তার কোনো দোষ ছিল না বা সে নির্দোষ, কারণ যতক্ষণ পর্যন্ত সেটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে তাকে দোষী হিসাবে বলা হবে ততক্ষণ কিন্তু তাকে গিল্টি বলা যায় না, সে অভিযুক্ত শুধুমাত্র। এক্ষেত্রে যদি দেখা যায় যে সে সত্যি যে মারা গেছেন সে সত্যি এই রকম একটি জঘন্য কাজের সঙ্গে যুক্ত ছিল, তাহলে আইন তার ব্যবস্থা নিত, আদালত তার ব্যবস্থা নিত, তার প্রপার শাস্তি হতো। কিন্তু এইভাবে এনকাউন্টার কিন্তু কখনোই সাপোর্ট করা যায় না। পুলিশ বলছে না আত্মরক্ষা করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তা আত্মরক্ষার জন্য ওনারা তো বিলো বেল্ট গুলি করতে পারতেন, পায়ে গুলি করতে পারতেন, অনেক জায়গায় গুলি করতে পারতেন। তার জন্য মৃত্যু হয়ে যাবে, সে আহত হতো, কিন্তু এভাবে মারা যাবে সেটা তো নিশ্চিতভাবে সেটার কোনোভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবেই সেটা করা হয়েছে। এবং সেটার এক্স্যাক্ট কী কারণ, দেখুন আমরা শুধুমাত্র অনুমান করতে পারি, কিন্তু এক্স্যাক্ট কী কারণ সেটা কিন্তু জানা যাবে যখন এই ঘটনার ইনভেস্টিগেশন হবে, এই ঘটনা কেন ঘটানো হয়েছে, কী পরিস্থিতিতে হয়েছে। কারণ দেখুন, যে এই ঘটনা ঘটিয়েছে শুধুমাত্র তার কাছে কিন্তু তথ্য প্রমাণ নেই, তার বক্তব্যের ওপরেই কিন্তু নির্ভর করে বিভিন্ন স্টোরি গঠন হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু মানুষের মধ্যে এটা সার্কুলেট করা হয়েছে। কিন্তু এক্স্যাক্টলি সেদিন কি ঘটনা ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কিসের উদ্দেশ্যে ঘটানো হয়েছিল, সেটা কিন্তু একমাত্র ইনভেস্টিগেশন যদি সঠিকভাবে হয় এই ঘটনার, তাহলেই কিন্তু সেটা রিভিল হওয়া সম্ভব। এবং সেখানে যদি দেখা যায় যে পুলিশ এই ঘটনা ঘটিয়েছে সে সত্যি কথা বলছে তাহলে অন্য জিনিস, কিন্তু সেখানে যদি দেখা যায় তিনি সত্যি কথা বলছেন না, সেখানে অন্য কোনো উদ্দেশ্য আছে বা অন্য কোনো সেখানে কারোর ইনফ্লুয়েন্স ছিল, তাহলে কিন্তু সেই ব্যক্তিও শাস্তি পাবেন। টালিগঞ্জের বিধায়িকা
পাপিয়া অধিকারী তিনি মন্তব্য করেছেন যে আরএসএস হচ্ছে একমাত্র এনজিও যেখানে সঠিক মানুষ তৈরি হয় এবং মানুষ তৈরি করা কারিগর দ্বারা। উনি কি ছিলেন কোনো সময় আরএসএসে? আমার তো জানা নেই। তাহলে যদি সঠিক মানুষ, ওনার বক্তব্য অনুযায়ী যদি উনি বলে থাকেন যে সঠিক মানুষ তৈরি হয়, তাহলে কি উনি সঠিক মানুষ নয়? কারণ আমার তো জানা নেই যে উনি আরএসএস ছোটোবেলা থেকে ট্রেনিং নিয়েছে কিনা বা করেছেন কিনা। যদি ওটা উনি নিজে পালন করতেন তারপরে বলতেন, সেটা বোধহয় বেশি যুক্তিযুক্ত হতো। কিন্তু উনি যেহেতু নিজে সেটাকে পালন করেননি, বা উনি নিজেকেই বলছেন যে, বলতে পারেন ঘুরিয়ে এক প্রকার নিজেকেই বলছে যে উনি হয়তো সঠিক মানুষ নন। কেন বলছেন আমি জানি না। কারণ উনি যদি বলেন যে আরএসএস যারা করে না বা আরএসএসের সঙ্গে সঙ্গে যারা যুক্ত নয় তারা সঠিক মানুষ নয়, তাহলে তো আমার আর কিছু বলার থাকে না। দেখুন, কে কোন আইডিওলজিতে বিশ্বাস করবে, কে কোন আইডিওলজি মানবে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। সেখানে কেউ যদি আরএসএস পছন্দ করে সে করবে, কোনো বাধা নেই তাতে। কেউ যদি অন্য কোনো সংঘ পছন্দ করে বা কোনো সংঘই পছন্দ না করে, সেটা তার বিষয়। সেখানে কারোর ওপর চাপিয়ে দেওয়া যায় না। ভারতবর্ষের সংবিধান কিন্তু সে কথাই বলে। ভারতবর্ষের সংবিধান কিন্তু এই ধর্মীয় রীতিনীতিতে বা ধরুন নিজের এই আইডিওলজি বিশ্বাসের বিষয়েও কিন্তু স্বাধীনতা প্রদান করেছে, এবং সেই অনুযায়ী কিন্তু স্বতন্ত্রভাবে প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিক কিন্তু সেটা পালন করতে পারে। কোনো আইন বিরুদ্ধ কাজ কিন্তু সেগুলো নয়। শেষ প্রশ্ন করব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে আদানি গ্রুপ নিউ টাউনে স্পেশাল ইন্টারন্যাশনাল হাসপাতাল তৈরি করবে এবং সেখানে 2000 বেড থাকবে। অর্থাৎ আদানি আম্বানিকে সব তাহলে দিয়ে দেওয়া হবে। দেখুন, সেটা যদি করতে পারে ভালো, যদি জনসাধারণের সেটা হেল্প হয়, সেটা খারাপ তো কিছু আমি দেখছি না। কিন্তু সেইটার নামে যদি অন্য কিছু ঘটে, তাহলে কিন্তু সেই নিয়ে প্রশ্ন আমরা অবশ্যই করব এবং সেই কথা কিন্তু আমরা বারবার তুলে ধরব। কিন্তু এখন যেহেতু ঘোষণা করেছে, এবার দেখা যাক কতটা কী করে। সেখানে যদি দেখা যায় যে জনসাধারণের সেটা হেল্প হচ্ছে বা যারা ট্রিটমেন্ট পাওয়ার কথা তাদের সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, মানুষকে লুট করা হচ্ছে না। কারণ আপনি জানেন যে বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় এবং শিক্ষায়ও বলতে পারেন যে এখন কিন্তু মানুষের লুট করার একটা প্রবণতা বিশাল চলে এসছে। কারণ আপনি যদি প্রাইভেট হসপিটালগুলোতে যান, দেখবেন প্রচুর অর্থ সেখানে ব্যয় না করলে কিন্তু চিকিৎসা সঠিকভাবে পাওয়া যায় না। যদি এই হসপিটালগুলোতেও দেখা যায় যে সেই রকমভাবেই মানুষকে চুষে নেওয়া হচ্ছে বা ধরুন মানুষকে এভাবে লুট করা হচ্ছে, তখন নিশ্চিতভাবে সেই প্রশ্ন আমরা অবশ্যই তুলব।